সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যে অবগত আছো, সারা বাংলাদেশে এখন এই করোনা মহামারীতে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আমি শাহজালাল সজীব, সহকারী শিক্ষক, ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব সেখান থেকে কিছু তোমাদেরকে জানানোর কিছু। তো পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা, আমরা জানি যে পদার্থ সাধারণত তিনটে অবস্থায় থাকে: কঠিন, তরল ও বায়বীয়। এখন সকল পদার্থের সব রকম কি চাপ অনুভূত হবে? না, এটা অনুভূত হবে না। আবার একই ধরনের পদার্থ সবগুলোরই কি একই রকম চাপ অনুভূত হবে? না। তাহলে আসো, কেন এই ভিন্নতাগুলো আমরা পরিলক্ষিত হবে সেগুলো নিয়ে একটু আলোকপাত করি বা পর্যালোচনা করে দেখি। যেহেতু আমরা বলতেছি পদার্থের অবস্থা ও চাপ, তাহলে প্রথমেই আগে আমাদেরকে জানতে হবে যে চাপ কি। চাপ কি যদি এভাবে কেউ আমাদেরকে সরাসরি প্রশ্ন করে, তাহলে আমরা বলতে পারি যে বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যতটুকু জায়গার মধ্যে অবস্থান করতেছে, সেই জায়গায় যতটুকু সে বল অনুভব করবে তাকেই আমরা বলবো চাপ। তাহলে পদার্থের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে যদি আমরা চাপ বলি, আমরা আমাদের আজকে পাঠ শিরোনাম অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ। তো প্রথমে আমরা বললাম যে চাপ এর ইংরেজি শব্দ হচ্ছে প্রেসার। ওই ইংরেজি শব্দের প্রথম অক্ষর প্রেসারের চাপকে আমরা প্রথম অক্ষর দিয়ে ওই পি দ্বারাই প্রকাশ করে থাকি। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা বললাম যে বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে যদি আমার চাপ পি হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ আমি যতটুকু বল প্রয়োগ করতেছি, যদি বস্তুর উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করে থাকি, তাহলে এবং বস্তুর ক্ষেত্রফল যদি হয়, অর্থাৎ বল যদি হয় আমার এফ পরিমাণ এবং ক্ষেত্রফল যদি হয় বস্তুটির এ স্কোয়ার, তাহলে পি সমান হবে এফ বাই এ। চাপ একটি স্কেলার রাশি, তাই এর কোনো সুনির্ধারিত দিক নেই। তুমি বস্তুর কতটুকু ক্ষেত্রের উপর বল প্রয়োগ করছো তাই ওই চাপকে নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে এই চাপের এককটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে একক কি হবে? আমরা এফ হচ্ছে আমাদের কি বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে তার একক দাঁড়াচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলে থাকি নিউটন। তাহলে কেউ যদি চাপের একক বলে যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটন, যেটাই বলি না কেন, দুটাই সঠিক বলে বিবেচিত হবে। একইভাবে যদি আমরা এই স্কেলার অর্থাৎ চাপের রাশিটার মাত্রা প্রকাশ করতে চাই, তাহলে মাত্রাটা কী রকম হবে? বলের মাত্রা হচ্ছে আমাদের বলের মাত্রা হচ্ছে এম এল পার টি স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম পার এল পার টি স্কোয়ার। অবশ্যই মাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে আমরা এখন চাপের একক কি সেটাও জানলাম, চাপ কি তা জানতে পারলাম, পাশাপাশি চাপের মাত্রা কি তাও নির্ধারণ করলাম। এখন আসো যে চাপ যে কিসের উপর নির্ভর করে। আমরা একটু আগে বলছি যে সকল বস্তুর চাপ কিন্তু সমান নয়, ভিন্ন ভিন্ন বস্তুর উপর চাপ ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে প্রথমত চাপ তাহলে পরিবর্তনটা হবে কিসের উপরে? আমি যদি সমপরিমাণ বল সর্বক্ষেত্রে প্রয়োগ করে থাকি, তাহলে সকল বস্তুর বেলায় কি চাপ একই রকম হবে? না, তাহলে একই রকম হবে না।
তাহলে কিসের পরিবর্তনের কারণে এই চাপের পরিমাণটা ভিন্ন ভিন্ন হচ্ছে? ক্ষেত্রফলের। তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের পায়ের জুতো বা তোমাদের ক্লাসের একাধিক শিক্ষার্থী আছো, এদের মধ্যে কয়েকের ভর সমান, কারো 20 কেজি, দেখা গেছে যে আবার যে একেবারে রোগা শুকনো তার ওজন 20 কেজি 30 কেজি এরকম হতে পারে, আবার যে সে খুব স্বাস্থ্যবান তার ওজন দেখা গেল যে 65 কেজি 70 কেজি এরকমও আছো। এখন সবাই কি যখন একটা বস্তু তুমি যে ওই বেঞ্চের উপরে বসে আছো সেখানে কি সমান পরিমাণ চাপ প্রয়োগ করতে পারছো? না, চাপ প্রয়োগ করা সমানভাবে হবে না। কেন হবে না? কারণ যে একটু স্বাস্থ্যবান তার জন্য বেঞ্চে বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হয়, যে একটু কম তার কম জায়গার প্রয়োজন হবে। ঠিক একইভাবে একজন শিক্ষার্থী যদি সে শিক্ষার্থী হোক বা অন্য যে কেউ হোক, সাপোজ তোমাদের বইয়ে মনে হয় একটা উদাহরণ দেওয়া আছে যে জুতোর একটা মাপ দেওয়া আছে। এখন কেয়ার্স জুতো পরে তুমি কখনো কেয়ার্স জুতো পরেছো, আবার কখনো বা হাই হিল বিশিষ্ট একটি জুতো পরেছো, তাহলে ওই কেয়ার্স জুতার তলাতে যেই পরিমাণ জায়গা দখল হবে ওই হাই হিল বা পেন্সিল, আমরা যে পেন্সিল শু যেগুলোকে আমরা বলে থাকি, বিশেষ করে মেয়েরা এগুলো পরে থাকো, তো ওই হাই হিলের সমপরিমাণ জায়গা সে নেয় না। এজন্য দেখা যায় যে যদি আমি আরও সহজ করেই বলি যে ওই হাই হিল অল্প জায়গায় যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, ক্যাচ জুতো সেই পরিমাণ বল প্রয়োগ করার জন্য তার আরও বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার ক্ষেত্রফলের পরিবর্তন ঘটতেছে। হাই হিলের বেলায় ক্ষেত্রফলের পরিমাণ কমে যাচ্ছে, যেহেতু ক্ষেত্রফলের পরিমাণ কমে যাবে তাহলে আমার প্রযুক্ত চাপের পরিমাণ তখন কী হয়ে যাবে? বেড়ে যাবে। আবার ঠিক ভিন্নভাবে যদি আমার ক্ষেত্রফল বেশি জায়গা জুড়ে হয়, অর্থাৎ বেশি জায়গা জুড়ে আমি বলটাকে অনুভব করতে, তবে সেক্ষেত্রে আমার চাপটা কমে যাবে। তাহলে চাপ নির্ভর করতেছে হচ্ছে আমাদের ক্ষেত্রফলের উপর। এবার আসি যে সকল বস্তুর চাপ কি সমান হবে? না। একই আয়তন বা একই আয়তনের সকল বস্তুর চাপ কি সমান হবে? না, সকল বস্তুর চাপ সমান হবে না। তরল বা বায়বীয় পদার্থের বেলায় একরকম হবে, কঠিনের বেলায় একরকম হতে পারে। তাহলে বস্তুর তরল বা বায়বীয় পদার্থের বেলায় বস্তুর চাপের আয়তনটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে মূলত তার ঘনত্বের উপরে। কোনো বস্তুর ঘনত্ব বেশি, তরল বা বায়বীয় বস্তুর এক এক বস্তুর ঘনত্ব এক এক রকম, কঠিন বস্তুর বেলায় এক এক বস্তুর ঘনত্ব এক এক রকম হতে পারে। যদি আয়তনটা সমান হয়ে যায় বা ঘনত্বটা যদি ভিন্নতা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর চাপের পরিমাণও ভিন্ন ভিন্ন হবে। ঘনত্বটা যেহেতু বলেই ফেললাম, তাহলে ঘনত্ব কি আমাদেরকে জানতে হবে। আসো আমরা ঘনত্বের সংজ্ঞাটা জানি। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভর, অর্থাৎ একক আয়তনের বস্তু কতটুকু ভর নিয়ে আছে সেটাকে তার ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে আয়তন হচ্ছে বি। তাহলে ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। ঘনত্বকে আমরা প্রকাশ করি রো। খেয়াল করো, রো এবং পি দুইটা চিহ্ন দেখতে প্রায় একই রকম, কিন্তু একটু তফাৎ আছে। রো এর ল্যাঞ্জা এদিকে একটু পিছন নিচের অংশটা একটু বর্ধিত থাকে। তো একইভাবে যদি আমরা এখন ঘনত্বের একক বের করতে চাই, ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক মিটার কিউব, তাহলে আমার ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। একইভাবে যদি আমরা তার মাত্রা দেখি তাহলে মাত্রার জন্য ভরের মাত্রা হচ্ছে এম, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, তাহলে ঘনত্বের মাত্রা হচ্ছে এম এল পার কিউব। অবশ্যই তৃতীয় বন্ধনী আমরা ব্যবহার করব। এখন একক আমি এখানে লিখলাম কেজি পার মিটার কিউব। কোনো কোনো ক্ষেত্রে এই কেজি পার মিটার কিউব এককটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী ধরনের একক থাকতে পারে? গ্রাম পার সিসি। স্যার গ্রাম তো বুঝলাম, ভরের ক্ষুদ্রতম একক, কিন্তু সিসিটা কি?
বা এই মিটার কিউবের সাথে সিসির কি সম্পর্ক? মিটার কিউবের সাথে সম্পর্ক হচ্ছে 1 সিসি সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। 1 সিসি সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। আর গ্রামের সাথে তো আমরা অলরেডি সম্পর্ক জানি যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম। আমরা এককটাকে এই গ্রাম পার সিসি অথবা কেজি পার মিটার কিউব দ্বারাও প্রকাশ করতে পারবো, মাত্রা সর্বদাই ml পার কিউব। এখন আসো যে একটু আগেই আমরা বলেছিলাম যে বস্তুর চাপ তার ঘনত্ব উপর নির্ভরশীল, আলোচনাতে পেলাম ঘনত্বের যদি আমাদের পরিবর্তন হয় তাহলে তার চাপও পরিবর্তন হতে পারে, আবার ক্ষেত্রফল যদি পরিবর্তন হয় তাহলেও তার আয়তন তার চাপ পরিবর্তন হতে পারে। এখন বস্তুর চাপ তার আর কোনো কিছুর উপর নির্ভর করে কি? হ্যাঁ, বস্তুর চাপ পরিবর্তন হতে পারে। বস্তুটি যদি গোলাকার বা সিলিন্ডার আকৃতির কোনো পাত্রের মধ্যে অবস্থিত থাকে তাহলে সেক্ষেত্রেও তার চাপ পরিবর্তন হতে পারে, অর্থাৎ তার উচ্চতা। ধরো একটা তরল পাত্রের মধ্যে তুমি কিছু পানি রেখেছো, এখন এই পানির চাপ কিসের উপর নির্ভর করবে? এই পানির চাপ নির্ভর করবে পানিটা তুমি কতটুক লম্বা আকৃতি বা তোমার যে পাত্রে তুমি রেখেছো সেই পাত্রের উচ্চতার উপরে। যদি তোমার পাত্রের উচ্চতা বাড়ে তাহলে পানির চাপও বাড়বে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর বেলায়। যদি চাপ উচ্চতা কমে যায় তাহলে সেক্ষেত্রে চাপও কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে পানি শুধুই কি পানির বেলায়? না, যে কোনো তরলের বেলায় তুমি যখনই যে পাত্রে রাখো না কেন, ওই তরলকে রাখো না কেন, তাহলে ওই পাত্রের উচ্চতার উপর ডিপেন্ড করবে তুমি সেইখানে যেই তরলটা রেখেছো তার চাপের পরিমাণ। তাহলে আমরা যদি চাপ P সমান বলতেছিলাম F/A, তাহলে F কে আমরা বলতেছি AH⍴G ডিভাইডেড বাই A বাদ যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তরলের চাপ H⍴G। এবার খেয়াল করে দেখো এখানে জিটা কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তুমি যেই পাত্রের যেই তরলটা নিয়ে কাজ করেছিল সেটা সুনির্ধারিত তরল এবং তার ঘনত্ব সর্বদাই 1, তাহলে এখানে জিও জি যদি জি এর মানটা তুমি যে অঞ্চলে নিয়ে কাজ করতে সেখানে মানটা অপরিবর্তিত থাকবে, তরলটাও সুনির্ধারিত, তার ঘনত্বেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হতে পারে কে? এইচ, অর্থাৎ ওই তরলের পাত্রের গভীরতা অর্থাৎ উচ্চতা পরিবর্তন হতে পারে। তাহলে তুমি যদি তার উচ্চতা পরিবর্তন করে দাও তাহলে বস্তুটির চাপেরও পরিবর্তন ঘটবে। তাহলে আমরা কতটুকু পরিবর্তন ঘটবে বা কীরূপভাবে পরিবর্তিত হবে এটাকে যদি একটা গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে একদিকে আমরা গভীরতা x অক্ষ বরাবর যদি আমি গভীরতাকে চিন্তা করি আর y অক্ষ বরাবর যদি আমরা চাপকে চিন্তা করি তাহলে দেখা যায় তুমি যতই গভীরতা বাড়াবে তরলের চাপ ততই বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমার তরলের গভীরতা ও চাপের মধ্যে এ ধরনের মূল বিন্দুগামী একটি সম্পর্ক পাওয়া যাবে। এই চাপ গভীরতা ও চাপের সাথে সম্পর্ক স্থাপন করে একটা সূত্র আছে যেটাকে আমরা আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত আছে। এখন এই আর্কিমিডিসের সূত্রটা কি ছিল তোমরা কি জানো সকলে? ক্লাস 8-এ কিছুটা ধারণা দেওয়া ছিল এই সম্পর্কে, আমি আরেকটু রিমাইন্ড করতেছি। দেখো যে আর্কিমিডিসের সূত্র ছিল কোনো বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি তাহলে বস্তুটি দ্বারা অপসারিত যেই তরল পদার্থ অপসারিত হবে তার ওজন হবে বস্তুটির হারানো ওজনের সমান। তাহলে বস্তুটি যতটুকু পানি অপসারণ করবে ওই ওজন এবং বস্তুটি দ্বারা হারানো ওজন পরস্পর সমান হবে। আর এই সূত্রের উপর ভিত্তি করেই কোনো একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে তা নির্ধারণ করা যায়। যদি বস্তুটিকে কোনো তরলে নিমজ্জিত করা হয় বস্তুর ওজন তরলের অপসারিত ওজনের সমান হয় তাহলে বস্তুটিকে তুমি যে অবস্থায় রাখছো বস্তুটি তরলের মধ্যে ঠিক সেই অবস্থানেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অন্যথায় যদি তোমার ওই তরলের ওজনের পরিমাণ অর্থাৎ অপসারিত তরলের ওজনের পরিমাণ যদি বস্তুটির ওজনের চাইতে বেশি হয়ে যায়
তরলের ওজন বেশি, অপসারিত তরলের ওজনের বেশি, বস্তুর ওজন কম, সেক্ষেত্রে বস্তুটি পানিতে ভাসবে। আর যদি আমার বস্তুর ওজন বেশি হয়, অপসারিত তরলের পানির ওজনের পরিমাণ কম হয়, তাহলে বস্তুটি পানিতে নিমজ্জিত হবে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে বস্তুর ওজন আমরা ধরে নিলাম W1 আর অপসারিত পানির ওজন W2। যদি W1 is greater than W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজনের চাইতে বেশি হয়, তাহলে বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় থাকবে, অর্থাৎ ডুববে, নিমজ্জিত হবে। আর যদি W1 is less than W2 হয়, তাহলে সেক্ষেত্রে বস্তু পানিতে ভাসবে। আর W1 সমান যদি W2 হয়, তবে সেক্ষেত্রে বস্তুকে যে অবস্থায় রাখা হবে সে অবস্থায় থাকবে। তাহলে এই তথ্য থেকে আমরা খুব সহজেই ধারণা পেতে পারি যে কোনো একটা বস্তু কিভাবে পানিতে ভাসে, কিভাবে পানিতে ডুবে, বা কেন পানিতে ভাসে বা কেন পানিতে ডুবে যাচ্ছে। তাহলে এবার তোমাদের জন্য একটা পয়েন্ট দিতে চাচ্ছি, সেটা একটা কোশ্চেন দিয়ে দিতে চাচ্ছি, সেটা যে লোহার তৈরি একটি বিরাট জাহাজ পানিতে ভাসে, কিন্তু এক টুকরো লোহা পানিতে ডুবে যায় কেন? কখনো কি এভাবে চিন্তা করে দেখছো? বিশাল বড় এক লোহার জাহাজ পানির মধ্যে ভাসতেছে, কিন্তু তুমি এক টুকরো লোহা যখন পানির মধ্যে দিচ্ছেছো, চট করে সেটা ডুবে যাচ্ছে। আশ্চর্য না? তাহলে আশা করি আমি যে ব্যাখ্যাটা তখন দিলাম, বস্তু কিভাবে ভাসে, কিভাবে ডুবে, সেইটার আলোকে খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। আগামী দিন তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা নিজেদের মতো করে, আমি আজকে যা পড়ালাম তার উপর ভিত্তি করে নিজেদের মতো করে তৈরি করে নেবে। তো আজকে আর আমি বেশি লেন্দি করব না, যতটুকু ক্লাস নেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে, এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট, অর্থাৎ আমি যেভাবে আজকে তোমরা অনলাইন ক্লাসটা পেয়ে গেছো তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে, যদি থাকে ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।